Hello everyone, welcome to Kavish IAS WBCS. আজকে আমরা Kavish IAS WBCS এর এই ইউটিউব প্ল্যাটফর্মে WBCS 2023 এর প্রিলিমস কে সামনে রেখে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ বা লেটার ভেদিক পিরিয়ড। দেখো আমরা ইতিমধ্যে আমাদের এই Kavish IAS WBCS এর ইউটিউব প্ল্যাটফর্মে আমরা ইতিমধ্যে প্রাগৈতিহাসিক যুগের ভারতবর্ষ, হরপ্পা সভ্যতা এবং আদি বৈদিক যুগ নিয়ে আলোচনা করে ফেলেছি। শুধু আলোচনা করেছি তাই না, আমরা প্রত্যেকটা টপিককে আলোচনা করেছি পার্ট বাই পার্ট তোমাদের সুবিধার্থে, যাতে একবারই যাতে একটা টপিককে জোর তাড়াহুড়ো করে শেষ না করানো হয়। সেই জন্য আমরা পার্ট বাই পার্ট করে কিন্তু ক্লাসগুলো করাচ্ছি এবং শুধু ক্লাস করিয়ে কিন্তু ক্ষান্ত হচ্ছি না। প্রত্যেকটা ক্লাসের পর প্রত্যেকটা পিপিটির শেষে গিয়ে আমরা কিন্তু আমাদের কি রাখছি, এই টপিকগুলোর উপর কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউস তোমাদেরকে প্র্যাকটিসের জন্য কিন্তু দিচ্ছি। আমাদের ইউটিউবে যে ডেসক্রিপশন বক্স, এখানে তোমরা গিয়ে আমাদের এই এমসিকিউস গুলো তোমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারো এবং পিপিটিও তোমরা পেয়ে যাচ্ছ। তো আজকে আমরা তোমাদের সঙ্গে লাস্ট যে ক্লাস আমাদের Kavish IAS WBCS এর লাস্ট যে আমরা ইউটিউবে যে ক্লাসটা করেছিলাম আদি বৈদিক যুগ, সেই ক্লাস তোমরা দেখে ফেলেছো এবং আদি বৈদিক যুগ যেখান থেকে শেষ হয়েছে ঠিক সেখান থেকে আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস, যেটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। কারণ তোমরা সবাই জানো যে বৈদিক যুগে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে আদি বৈদিক যুগ এবং আরেকটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। তো দেখো এই যে আদি বৈদিক যুগ এর পর পরবর্তী বৈদিক যুগ, এই পরবর্তী বৈদিক যুগ নিয়ে আলোচনা করতে গেলে আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আমরা এটা সবাই জানি যে আর্য সভ্যতা যখন ভারতবর্ষে তার প্রথম সূচনা হলো, আর্য সভ্যতা বেসিক্যালি শুরু হয়েছিল উত্তর পশ্চিম ভারতবর্ষ মানে সপ্ত সিন্ধু এরিয়া। সেখান থেকে আর্য সভ্যতা ভারতবর্ষের অভ্যন্তরে কিন্তু প্রবেশ করলো এবং পুরো উত্তর ভারত জুড়ে কিন্তু আর্য সভ্যতার তার কিন্তু বিস্তৃতি বা এক্সটেনশন ঘটলো। তো যে প্রশ্নটা পরীক্ষা তো আসে, যে ব্যক্তি মানে আর্য সভ্যতা যখন উত্তর ভারতের সর্বত্র ছড়িয়ে পড়লো, ঠিক তারপর যে ব্যক্তির হাত ধরে এই আর্য সভ্যতা দক্ষিণ ভারত প্রবেশ করলো, মানে বিন্ধ্য পর্বতকে অতিক্রম করে দক্ষিণ ভারতে প্রবেশ করলো, স্যার সেই ব্যক্তির নাম কি? মনে রাখবে, এটা কিন্তু WBCS এ একাধিকবার প্রশ্ন এসেছে যে হু অ্যামং দ্য ফলোইং আরিয়ানাইজ দ্য সাউদার্ন ইন্ডিয়া, অর্থাৎ দক্ষিণ ভারতে আর্য সভ্যতার বিস্তার কার হাত ধরে ঘটেছিল। তো সেক্ষেত্রে ডেফিনেটলি উত্তর হবে কিন্তু অগস্ত্য মুনি। মনে রাখবে যে অগস্ত্য মুনি, এই অগস্ত্য মুনির হাত ধরে কিন্তু দক্ষিণ ভারতে সাউথ ইন্ডিয়াতে কি বললাম, আরিয়ানাইজেশন ঘটেছিল। ঠিক আছে, তাহলে কি বললাম, আরিয়ানাইজেশন কোথায় ঘটেছিল না সাউথ ইন্ডিয়াতে। কার হাত ধরে ঘটেছিল না, সেটা হচ্ছে কিন্তু অগস্ত্য মুনির হাত ধরে। ক্লিয়ার? এবার এই যে পরবর্তী বৈদিক যুগ, এই পরবর্তী বৈদিক যুগের যে সাহিত্যগুলো রচিত হয়েছে, সেই সাহিত্যে আমরা কিন্তু বিন্ধ্য পর্বতের নামটা দেখতে পাই, যে বিন্ধ্য পর্বতকে অতিক্রম করে অগস্ত্য মুনি দক্ষিণ ভারতে আর্য সংস্কৃতির বিস্তার ঘটিয়েছে। ঠিক, এবং এবং এই পরবর্তী বৈদিক সাহিত্যে আমরা কিন্তু ভারতবর্ষের যে ভৌগোলিক ভূখণ্ড, তার কিন্তু একটা পরিষ্কার একটা আভাস দেখতে পাই, যেখানে ভারতবর্ষকে বেসিক্যালি তিনটে প্রধান টেরিটোরিয়াল ডিভিশনে ভাগ করা হচ্ছে। অর্থাৎ the later Vedic literatures gave a candidly gave the three broad division of India, three broad territorial division of India, like একটা হচ্ছে আর্যাবর্ত। পরবর্তী বৈদিক সাহিত্যে ভারতবর্ষের ভৌগোলিক ভূখণ্ডকে তিনটে বিভাগে বিভক্ত করা হচ্ছে। আর্যাবর্ত মানে যেটা হচ্ছে স্যার নর্দার্ন ইন্ডিয়া বা উত্তর ভারত, রাইট। একটা হচ্ছে মধ্যদেশা মানে যেটা বলা হচ্ছে সেন্ট্রাল ইন্ডিয়া। আরেকটা বলা হচ্ছে দক্ষিণাপথ মানে কোনটা, দক্ষিণাপথ মানে হচ্ছে কিন্তু সাউদার্ন ইন্ডিয়া। সো এটা তোমরা প্রত্যেকে মনে রাখবে, আর্যাবর্ত, মধ্যদেশা এন্ড দক্ষিণাপথ। ঠিক, বেশ। এবার এই শতপথ ব্রাহ্মণের কথা আমরা আগের ক্লাসে পড়েছিলাম, ব্রাহ্মণ পড়তে। এই শতপথ ব্রাহ্মণ একটা গল্প রয়েছে তাই যে বিদেগ মাধবা বলে একজনের কথা। বিদেগ মাধবা স্টার্টেড ফ্রম রিভার সরস্বতী, তিনি সরস্বতী নদী থেকে যাত্রা শুরু করেছিলেন। তারপর তিনি গন্ডক নদী অতিক্রম করেন এবং গন্ডক নদী অতিক্রম করার পর তিনি যে অঞ্চলে পা রাখেন, সেই অঞ্চলটা তার নাম অনুসারে নাম হয়েছিল কিন্তু বিদেহ। অতএব এই বিদেগ মাধবা নামক যে কনসেপ্টটা বললাম, এই গল্পটা তোমাদের কাছে অনুরোধ, প্রত্যেকে মনে রাখবে, WBCS এ কিন্তু এই প্রশ্নটা দিয়েছিল যে বিদেগ মাধবা, দ্য স্টোরি অফ বিদেগ মাধবা was vividly described in which of the following Vedic literature বা in which of the following ব্রাহ্মণাস। মনে রাখবে বিদেগ মাধবের এই যে স্টোরি, এই বিদেগ মাধবের স্টোরিটা যে সাহিত্যে বা যে ভেদিক লিটারেচার আমরা দেখতে পাই, তার নাম কি, তার নাম শতপথ ব্রাহ্মণ। ক্লিয়ার?
এবং এবং একই সঙ্গে বলা যেতে পারে পরবর্তী বৈদিক যুগে পরবর্তী বৈদিক সাহিত্য বিন্ধ্য পর্বতের উল্লেখ রয়েছে। তারা এবং একই সঙ্গে তারা নর্মদা নদীর নামও তারা কিন্তু জানতো বা জেনে গিয়েছিল, ঠিক আছে। এবং একই সঙ্গে এই পরবর্তী বৈদিক যুগে এই যে আর্যরা যে ছোট ছোট জনগুলোতে থাকতো, ছোট ছোট জনপদগুলোতে থাকতো, জনগুলোতে মানে জন মানে কি, আর্যরা যখন ভারতের প্রথম আর্য সভ্যতা প্রতিষ্ঠা করলো তখন তারা কিন্তু উপজাতি গোষ্ঠীর ভেতর তারা তারা তাদেরকে কিন্তু সীমাবদ্ধ রেখেছিল। তো পরবর্তীকালে এই ছোট ছোট উপজাতিগুলোর মধ্যে যুদ্ধ শুরু হলো এবং তারপর তারা বৃহত্তর একটা জনপদে পরিণত হলো। তাহলে মনে রাখবে যে যে আর্যদের এই লেটার ভেদিক পিরিয়ডে দ্য জনাস ওয়্যার ট্রান্সফর্মড ইনটু জনপদাস। এবার আমরা নেক্সট যেটা বলবো, যেমন আমরা আদি বৈদিক যুগের সমাজ জীবনের কথা পড়েছি, তেমনি আমরা কিন্তু পরবর্তী বৈদিক যুগের সমাজ জীবনের কথা পড়বো। দেখো, আদি বৈদিক যুগের আর পরবর্তী বৈদিক যুগের সমাজ জীবনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কি জানো তো? আদি বৈদিক যুগের সমাজে জাতিভেদ প্রথা ছিল না। ঠিক শুনছো মাই ডিয়ার স্টুডেন্টস, আদি বৈদিক যুগের সমাজে জাতিভেদ প্রথা ছিল না। বাট কি ছিল স্যার? মনে রাখবে বর্ণ ব্যবস্থা। আদি বৈদিক যুগের সমাজে যেটা ছিল সেটা ছিল বর্ণ ব্যবস্থা। মানে আর্যরা ভারতবর্ষে আসার পর ভারতীয় সমাজ জীবন ওই গায়ের রঙের উপর ভিত্তি করে, ঠিক আছে, গায়ের রঙের উপর ভিত্তি করে আর্য অনার্য এই দুটো ভাগে কিন্তু তারা ভাগ হয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তী বৈদিক যুগে বলতে পারো কাস্ট সিস্টেমের জন্ম হলো। তাহলে যদি আমাদেরকে WBCS পরীক্ষায় প্রশ্ন দেয় যে সেটা হচ্ছে দ্য ট্রেসেস অফ কাস্ট সিস্টেম ওয়াজ অরিজিনেটেড ইন হুইচ অফ দি ফলোইং ভেদিক এজ, আমরা চোখ বন্ধ করে আনসারে দাগ দিতে পারবো সেটা হচ্ছে কিন্তু লেটার ভেদিক পিরিয়ডে। ঠিক, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারটে ভাগে সমাজ কিন্তু বিভক্ত হলো। জাতিভেদ প্রথা এটা পরবর্তী বৈদিক সমাজ হলো। আর ব্রাহ্মণ আর ক্ষত্রিয় এরা হচ্ছে সবচেয়ে দুটো উচ্চ মার্গের হায়ারার্কি ক্লাস, বৈশ্য শূদ্র, তাদের কিন্তু সমাজে সে অর্থে খুব একটা দাম নেই, ঠিক আছে। এবং একই সঙ্গে তোমাদেরকে বলে রাখি যে পরবর্তী বৈদিক যুগের যে সমাজ জীবন, সে সমাজ জীবনে কিন্তু চতুর্বর্ণ প্রথা, এই চতুর্বর্ণ প্রথা জন্ম হলো। এবং একই সঙ্গে চতুরাশ্রম প্রথার জন্ম। চতুরাশ্রম মানে কি? চতুরাশ্রম মানে একজন ব্যক্তির জীবনে চারটে ফেজ, চারটে 4 phases অফ লাইফ বা 4 স্টেজ অফ লাইফ। তার মধ্যে প্রথম স্টেজ যেটা হচ্ছে ব্রহ্মচর্য। সে সে কোনো একটা বাইরে মানে কোনো একটা অর্থাৎ কোনো একটা জনপদের বাইরে কোনো একটা ফাঁকা জায়গাতে গিয়ে জঙ্গলের মধ্যে অরণ্যের মধ্যে সে শিক্ষা লাভ করবে, এটা ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য ফেরত থেকে শিক্ষা লাভ করে বাড়ি ফিরে আসার পর সে বিয়ে করবে, এটা হচ্ছে গার্হস্থ্য জীবন। এটা হলো গার্হস্থ্য সেকেন্ড স্টেজ। থার্ড স্টেজ যেটা হচ্ছে সেটা হচ্ছে সে আবার তোমার হচ্ছে যে সংসার জীবন ছেড়ে সে অরণ্যে চলে যাবে শেষ বয়সে, এটা হলো বানপ্রস্থ। আর সন্ন্যাস, সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে সে কিন্তু সন্ন্যাস ব্রত গ্রহণ করবে। এই চতুরাশ্রম প্রথাটাও কিন্তু জন্ম হয়েছিল আমাদের এই লেটার ভেদিক পিরিয়ডে, ঠিক, এটা মনে রাখবে। এবং একই সঙ্গে তোমাদেরকে বলে রাখি নেক্সট যেটা বলবো যে এই পরবর্তী বৈদিক যুগে কিন্তু যে টাইপস অফ ম্যারেজ, দু ধরনের বিয়ে কিন্তু চালু হয়েছিল। একটা হতো অনুলোম বিয়ে। স্যার অনুলোম বিয়েটা কি? অনুলোম বিবাহ যেটা ছিল সেটা ছিল এরকম যে একজন উঁচু বর্ণের পুরুষ তিনি যদি কোনো নিচু বর্ণের মেয়েকে বিয়ে করেন সেটা অনুলোম বিয়ে বলা হয়। আর প্রতিলোম বিবাহ ঠিক তার উল্টোটা, অর্থাৎ কোনো নিচু বর্ণের পুরুষ কোনো 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 সরি কোনো 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 লোয়ার কাস্টের মহিলা, কোনো উচ্চ বর্ণের মহিলা যদি কোনো মানে কোনো নিম্ন বর্ণের পুরুষকে বিয়ে করেন তাহলে সেটা কিন্তু প্রতিলোম বিবাহ, ঠিক আছে। এই দুটো বিবাহ প্রচলিত হয়েছিল। তবে হ্যাঁ, যেটা বলা যেতে পারে যে পরবর্তী বৈদিক যুগে সমাজে মেয়েদের অবস্থান আদি বৈদিক যুগের সমাজের মেয়েদের তুলনায় অনেকখানি ডিটোরিয়েট করেছিল বা খারাপ হয়েছিল। কারণ আদি বৈদিক যুগের সমাজ জীবনে মেয়েরা সভা বা সমিতিতে অংশগ্রহণ করতে পারতেন। তারা তাদের আদি বৈদিক যুগের সমাজ জীবনে মেয়েরা তারা তাদের মতো করে স্বয়ংবর অর্থাৎ তারা তাদের পতি নির্বাচন করতে পারতেন। আদি বৈদিক যুগের সমাজ জীবনে বিয়েকে একটা পবিত্র বন্ধন বলে মনে করা হতো, সতীদাহ প্রথা ছিল না। আদি বৈদিক যুগের সমাজ জীবনে আমরা দেখেছি অসংখ্য মেয়ের কথা যারা কিন্তু যুদ্ধ ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারতেন, আর যারা যাগযজ্ঞ সম্পাদন করতে পারতেন, যারা শিক্ষা দীক্ষা গ্রহণ করতে পারতেন। কিন্তু পরবর্তী বৈদিক যুগে মেয়েদেরকে পর্দানুশীল করে দেওয়া হলো, অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে মেয়েরা কিন্তু গৃহের অন্তরালে থাকবে। নাম্বার 1, পরবর্তী বৈদিক যুগে মেয়েরা বিয়ে করবে এবং বিয়ের পর সন্তান মানে তাও আবার পুত্র সন্তান জন্ম দেওয়ার একটা আধার হিসেবে কিন্তু পরবর্তী বৈদিক যুগে মেয়েদেরকে রাখা হলো। এবং দেখো না পরবর্তী বৈদিক যুগে যে বলা যেতে পারে যে তার বহু বিবাহ ছিল, একজন পুরুষ
বহু বিবাহ তিনি করতে পারতেন। মেয়েদের শিক্ষা দীক্ষার যে পরিসর ছিল সেটাও কিন্তু পরবর্তী বৈদিক যুগে অনেকখানি বলতে পারো যেটা কমে গেল, মানে অনেকটাই সীমিত হয়ে গেল। আর এই যে পুরুষ সমাজে বহু বিবাহ প্রচলিত হলো, তার একটা বড় উদাহরণ কি দেখো, পরবর্তী বৈদিক সাহিত্যে বলা হচ্ছে যে একজন রাজার কম করো পাঁচ জন রানীকে তিনি রাখতে পারেন। 5 জন রানীকে, মানে তিনি বহু বিবাহ করতে পারেন না। কিন্তু মহিলাদের বহু বিবাহ করার ক্ষেত্রে বলা হচ্ছে না, সেটা হচ্ছে নৈবচ। মানে একজন পুরুষ বহু বিবাহ করতে পারেন কিন্তু মহিলা বহু বিবাহ করতে পারেন না। দেখো একজন রাজার যিনি মহিষী, 5 জন রানী, তার নাম দেখো মহিষী, যিনি হচ্ছেন সেই রাজার প্রধান রানী, তাই না? মহিষী যিনি হচ্ছেন সেই রাজার প্রধান রানী। তারপরে দেখো কি রয়েছে, তারপরে রয়েছে কিন্তু প্রবৃত্তি। এই যে প্রবৃত্তি, ইনি হচ্ছেন রাজার যে রানীকে একদম ভালোবাসেন না, দ্য মোস্ট নেগলেক্টেড কুইন, তাকে বলতে প্রবৃত্তি। তারপরে দেখো হচ্ছে পালাগলি বা পালিগলি, অর্থাৎ রাজা যে রানীকে বিয়ে করেছেন কেবলমাত্র, যে রাজা যে রানীকে বিয়ে করেছেন কেবলমাত্র রাজনৈতিক স্বার্থে। ঠিক এই যে রানীদের নাম, এই যে রানীদের ক্যাটেগরাইজেশন এবং কোন রানীকে কি বলা হচ্ছে, এটা কিন্তু অবভিয়াসলি মনে রাখবে। এবং আরেকটা বলা যায় কিবেন্তি। কিবেন্তি মানে হচ্ছে কি, দ্য ইস্যুলেস রানী, মানে দ্য ইস্যুলেস ওয়াইফ, অর্থাৎ যে রাজার রানীর কোনো দাবি দাওয়া নেই। বুঝতে পেরেছো কি বললাম? আর পঞ্চম, ফিফথ যে রানীর কথা বলা হচ্ছে তার নাম হলো কিন্তু মৈত্রেয়। এই মৈত্রেয় কে স্যার? মৈত্রেয় হচ্ছেন রাজার যে রানী পড়াশোনায় খুব দক্ষ বা স্কলারলি ওয়াইফ, তার নাম মৈত্রেয়। এখন এই যে 5 জন রানী থেকে তোমরা সহজে বুঝতে পারছো যে পরবর্তী বৈদিক যুগে একজন রাজা তিনি কিন্তু একাধিক বিবাহ করতে পারতেন, যেটা কিন্তু অবভিয়াসলি বলা যেতে পারে মেয়েদের অবস্থার যে অবনতি ঘটতো সেটাকে চিহ্নিত করে। পরবর্তী বৈদিক যুগে যদি আমরা রাজনৈতিক ব্যবস্থা দেখতে যাই তাহলে বলা যেতে পারে পরবর্তী বৈদিক যুগে জাঁকিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, ঋগ বৈদিক যুগে রাজতন্ত্র কি ছিল? সভা বা সমিতির দ্বারা রাজতন্ত্র পরিচালিত হতো। কিন্তু পরবর্তী বৈদিক যুগে আমরা দেখলাম যে যে রাজতন্ত্র কিন্তু ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হলো, ঠিক? এবং রাজাদের ক্ষমতা কিন্তু অনেকখানি বেড়ে গেল, রাজাদের ক্ষমতা বাড়লো। এবং পরবর্তী বৈদিক যুগেই বলতে পারো এই রাষ্ট্র নামক শব্দটার প্রথম আবির্ভাব ঘটলো, ঠিক? যদিও যদিও বলতে পারো রাজার ক্ষমতা বাড়লো, কিন্তু রাজার অধীনে কিন্তু কোনো সৈন্যবাহিনী ছিল না, কোনো স্ট্যান্ডিং আর্মি ছিল না। তবে হ্যাঁ, এই পরবর্তী বৈদিক যুগে কিন্তু প্রথম কর ব্যবস্থার সূচনা ঘটলো, কর ব্যবস্থা, ফার্স্ট ট্যাক্স। বলা যেতে পারে এনশিয়েন্ট ইন্ডিয়াতে, প্রাচীন ভারতবর্ষে বা ভারতবর্ষে প্রথম যে করের প্রচলন ঘটেছে তার নাম ছিল ভাগ, ভাগ, ঠিক? এবং সাধারণত এই ভাগ কিন্তু প্রত্যেক প্রজাকে কম্পালসন ছিল না, মানে প্রত্যেক প্রজাদের কাছে কম্পালসন ছিল না। যদি কারো মনে হতো তাহলে সে ভাগ হিসেবে রাজাকে দিতে পারতো, মানে ভাগ কর হিসেবে কিন্তু সে রাজাকে পেমেন্ট করতে পারতো। যেহেতু মোট উৎপাদনের 1/6 অংশ রাজা ভাগ হিসেবে গ্রহণ করতেন, তাই রাজা কিন্তু সরভাগী, রাইট? রাজার হয়ে যারা কর আদায় করতেন সেই ট্যাক্স কালেক্টিং অফিসারদের কি বলা হতো স্যার? তাকে বলতো ভাগদুখা। মনে রাখবে এই টার্মটা, ভাগদুখা, রাইট? এবং একই সঙ্গে সংগৃহীত্রী ছিল। সংগৃহীত্রী মানে কি? রাজার যে সম্পদ, রাজ সম্পদের যিনি হচ্ছেন ওই ট্রেজার, রাজকোষাগার, সেই রাজকোষাগারকে যিনি দেখাশোনা করেন তাকে সংগৃহীত্রী, ঠিক? এবার আমরা আসবো পরবর্তী বৈদিক যুগের ইকোনমি। দেখো আর্যদের বেসিক্যালি ইকোনমিটা দাঁড়িয়েছিল এগ্রিকালচার এবং বলা যেতে পারে পশুচারণ, এই দুটোর উপর। তো বলতে পারো যে পরবর্তী বৈদিক যুগের অর্থনীতিতে কৃষিকাজ ব্যাপকভাবে তার ভূমিকা পালন করা শুরু করলো, ঠিক আছে? এবং একই সঙ্গে পরবর্তী বৈদিক যুগে ধর্মের দিকে যদি তাকাই তাহলে বলা যেতে পারে আদি বৈদিক যুগে, মানে ঋগ বৈদিক যুগে ইন্দ্র ছিল আর্যদের প্রধান দেবতা, বরুণ ছিল আর্যদের দেবতাদের রাজা। কিন্তু পরবর্তী বৈদিক যুগে যে কোনো কারণে হোক না কেন ইন্দ্র বা বরুণের যে গুরুত্ব সেটা কমে গেল। পরবর্তী বৈদিক যুগে আর্যদের প্রধান দেবতা যিনি হয়ে গেলেন তার নাম প্রজাপতি। দেখো আমার পিপিটিতে বোল্ড করে দেওয়া আছে, মনে রাখবে, ঠিক আছে? এবং একই সঙ্গে বলা যেতে পারে যে সেটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগে আমরা দেখলাম যে ঋগ বৈদিক যুগে যাগযজ্ঞের উপর অপরিসীম গুরুত্ব আরোপ করা হয়েছে, সেই পরবর্তী বৈদিক যুগে দেখলাম কোন একটা অদ্ভুত কারণে এই যাগযজ্ঞের ওপর কিন্তু গুরুত্ব অনেকখানি কিন্তু কমে গেল, রাইট? এবং বলতে পারো যেটা পরবর্তী বৈদিক যুগে আমরা দেখলাম যে একই সঙ্গে আমাদের যে তোমার হচ্ছে আমাদের রুদ্র এবং হচ্ছে বিষ্ণু, এই দুজন দেবতা যারা আদি বৈদিক যুগে খুব একটা প্রাধান্য পাননি, তারা কিন্তু ধীরে ধীরে প্রাধান্য পাওয়া শুরু করলেন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে
আদি বৈদিক যুগ নিয়ে আলোচনা করে ফেলেছি। আজকের ক্লাসে আমি পুরো পরবর্তী বৈদিক যুগের সবকটা অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করলাম এবং তার উপর তোমাদের জন্য থাকছে প্রিভিয়াস ইয়ার এমসিকিউজ গুলো আমি তোমাদের যেভাবে প্রত্যেকটা ক্লাসে আমার তোমরা চ্যাপ্টার শেষে এমসিকিউজ পেয়েছো, পরবর্তী বৈদিক যুগের জন্য তোমাদের জন্য আমার এমসিকিউ থাকলো। তোমরা প্রত্যেকে চ্যাপ্টারটা ভালো করে পড়ে নাও। পড়ে নেওয়ার পর তোমরা ডেফিনেটলি আমাকে কিন্তু এমসিকিউটা সলভ করো, তাহলে কিন্তু তোমরা তোমাদের অ্যাকিউরেসি লেভেল চেক করতে পারবে। ভালো থেকো আজ এই পর্যন্ত। আর হ্যাঁ, ক্লাস শেষ করার আগে বলবো আমাদের কবিস আইএএস WBCS এই ইউটিউব চ্যানেল, এখানে WBCS 2023 এর প্রিলিমস কে সামনে রেখে এই যে ফ্রি ক্লাসেস আমাদের তরফ থেকে যে অ্যারেঞ্জ করা হয়েছে, কেমন লাগছে আমাদের এই প্রয়াস সেটা ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যদি তোমরা সত্যি উপকৃত হচ্ছ তাহলে ডেফিনেটলি চাইবো বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করে দাও। আর আমাদের যে ইউটিউব চ্যানেল কবিস আইএএস WBCS সেটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর তার সঙ্গে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলও কিন্তু জয়েন করে যাও, কারণ ক্লাসের ফার্দার নোটিফিকেশন পেতে তোমাদের সুবিধা হবে। ভালো থেকো সবাই, দেখা হবে তোমাদের সঙ্গে আবার আগামী পরের এপিসোডে কবিস আইএস WBCS এই ইউটিউব চ্যানেলে নেক্সট টপিক। থ্যাংক ইউ এভরিওয়ান।